নিজের কেবিনে বসে রোগীর ফাইল চেক করছে ডক্টর সাইমন সাদি, একজন সার্জন। হঠাৎ বাইরে কোলাহলের জন্য তাকে বাধ্য হয়ে কেবিন থেকে বের হতে হলো। সবাই কেমন ছুটাছুটি করছে, যা দেখে অটোমেটিক সাদির ভুরু কুঁচকে এলো। পাশে থাকা একজন নার্সকে জিজ্ঞাসা করায় জানতে পারলো একজন পেশেন্ট, খুব গুরুতর অবস্থা, তার মেয়েই হবে হয়তো। সবাইকে পাগল করে নিচ্ছে। সাদির নার্সের কথা শুনে একটু এগিয়ে গেল দেখার জন্য, কিন্তু একটির জন্য মেয়েটাকে দেখতে পায়নি। সে তার মাকে নিয়ে ইসিজি ল্যাবে টেস্টের জন্য নিয়ে গেছে। সাদি ওর বিষয়টা নিয়ে ভাবেনি। ইতিমধ্যে চারপাশটা বেশ নীরব হয়ে গেছে। তার মানে এই একটা মেয়ে পরিবেশটার পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। সাদি মনে মনেই একটু অবাক হলো। তারপর নিজের কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলো। অন্যদিকে মেয়েটা ইসিজি ল্যাব থেকে বেরিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তুই এসছিস, ভালো হয়েছে। একা একা সামলাতে পারছিলাম না। তুই বরং আম্মুর সাথে থাক। আমি রিপোর্টটা এমার্জেন্সি দিতে বলেছি, কিছুক্ষণ পর পেয়ে যাব। আপাতত বাইরে থেকে কিছু নিয়ে আসি, প্রচুর ক্ষুধা লেগেছে। আচ্ছা, নিয়ে আয়, আমি আসছি। আর এখানে আমার এক জুনিয়র ভাই আছে, তার সাথে একটু কথা বলবো, তুই আয় আগে। আচ্ছা। সাদি কেবিনে কাজ করছিল। একটু পর তাকে রাউন্ডে যেতে হবে। এর মধ্যে দরজায় কেউ নক করলো। সাদি তাকে ভিতরে আসতে বলে। আগন্তুক ব্যক্তিকে দেখে সাদির মুখে মৃদু হাসি ফুটে উঠল। আরে রাকিব ভাই, এখানে কিভাবে? আসলে আম্মু অসুস্থ, হার্টের পেশেন্ট। আজ অনেক অসুস্থ হয়ে পড়ায় এখানে আনা হয়েছে। ভাই, আপনি নিজেই তো একজন হার্ট সার্জন, তাহলে এত গুরুতর অসুস্থতা কিভাবে হলো? মানে আগে বুঝতে পারেননি? হ্যাঁ, আমার আম্মু অনেক চাপা স্বভাবের, তাও তো সুমু বুঝতে পেরেছিল, হয়তো যে কি হতো। সুমুকে? ওর কথা তোমাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি। সুমু তো ডাক নাম। আমার বোন নাম সুমাইয়া ইসলাম মিম, ভালোবেসে সুমু ডাকা হয় আর কি। আরন নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ার, ছুটিতে বাসায় এসেছিল। আর জানোই তো আমি বরাবরের মতোই ব্যস্ত থাকি, তোমার ভাবিকে সময় দিতে পারি না। বুঝলাম। তা ভাই, আপনি চা বা কফি কিছু নেবেন? না, ধন্যবাদ। এর মধ্যেই রাকিবের ফোনে সুমুর ফোন আসে। হ্যাঁ সুমু, বল, রিপোর্ট পাইছিস? হ্যাঁ, পেয়েছি। ভাবি হসপিটালে, আম্মুর কথা শুনে একটু অসুস্থ হয়ে গেছে। তুই একটু জলদি গিয়ে ভাবিকে নিয়ে আয়। তুই এখানে সামলাতে পারবি? হ্যাঁ পারবো, তুই যা। ফোনটা কেটে সাদিকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাবি অসুস্থ হয়ে পড়েছে, তাই যেতে হচ্ছে, তুমি একটু খেয়াল করো। অবশ্যই ভাই। কয় নম্বর কেবিনে আছে আন্টি? 304। আচ্ছা ভাই, ভাবির খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। রাকিব বের হওয়ার পর প্রায় 10 মিনিট পর সাদি রাউন্ডের জন্য বের হয়। ওয়ার্ড চেক করে রিসিপশনের দিকে আগাতেই দেখে একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে কোনো রিপোর্ট দেখছে। সাধারণ একটা 3 পিস পরা, মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তাতে সে তার এই লম্বা বেনুনিটা সম্পূর্ণ ঢাকতে পারেনি, যা তার কোমরের অনেক নিচ পর্যন্ত পড়ে রয়েছে আর বাতাসের তালে তালে একটু দুলছে। মুখের দুই পাশে কিছু চুল পড়ে রয়েছে অগোছালো ভাবে। ভুরুজোড়া খানিক কুঁচকে আছে, যেন সে কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। সাদি মেয়েটাকে দেখে ওখানেই তার পা থেমে আছে, এগোতে পারছে না কিছুতে। যেন তার পাও এই মেয়ের এইরকম অদ্ভুত সৌন্দর্য দেখে সামনে যেতে চাইছে না। মেয়েটা রিপোর্ট নিয়ে রিসিপশনিস্টকে একটা ধন্যবাদ দিল, যার শব্দ সাদির কানে না গেলেও ঠোঁটের ওই আলতো নাড়ানো যেন তার মন ছুঁয়ে গেল। এর মধ্যেই সাদির ঘোর কাটল এক নার্সের ডাকে। স্যার, স্যার, হুম। স্যার, এই কেবিনের পেশেন্ট বেশ হাইপার হয়ে যাচ্ছে, আপনি একটু আসুন। সাদি এবার নড়ে চড়ে ওখান থেকে পেশেন্টের কাছে গেল। যদিও যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সাদি রোগীর কেবিনে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু করলো, কিন্তু তার মাঝেও বারবার ওই মেয়ের মুখটা ভেসে উঠছে। যতবারই মুখটা ভেসে উঠছে ততবারই সাদির ঠোঁটে হাসি ফুটে উঠছে। সাদি তার কাজ ছেড়ে রওনা হলো 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে। সে রুমে গিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা বেডে শুয়ে আছে। সাদি সঙ্গে সঙ্গে চিনে ফেলল। বেডের পাশে গিয়ে মহিলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বসতে একজন নার্সকে এই কেবিনের দায়িত্ব দিল।
তারপর বেরিয়ে আসার জন্য দরজার দিকে অগ্রসর হতেই খেয়াল করলো তার হাত ধরে আছে মধ্যবয়স্ক মহিলাটি। তাই দরজার দিকে ঘুরেও আবার মহিলাটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অন্যদিকে সুমু কেবিনের দরজা খুলতেই চমকে উঠল। সুমু কেবিনের দরজাটা খুলতে নিলেই চমকে উঠল পেছন থেকে একজনের ডাকে। পেছন ফিরে এক নার্সকে দেখে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা কিনা। নার্স সুমুকে কিছু ওষুধের কথা বলে, আর তাই কেবিনে না গিয়ে ওষুধ আনতে সুমু আবার উল্টো পথ ধরে। এদিকে সাদি সুমুর মার সাথে অল্প কিছু কথা বলে বেরিয়ে পড়ে। দুজন কাছাকাছি থেকেও সাদি বুঝতে পারল না তার অনুভূতি জাগানো কন্যার নাম বা পরিচয়। সুমু তার মায়ের পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে আর মায়ের সাথে অল্প অল্প কথা বলছে, যদিও সুমু কমই বলছে। ও শুধু ওর মায়ের কথা শুনছে। জানিস সুমু, আজ একটা ডাক্তার এসেছিল, অনেক ভালো মনের মানুষ। সেও হয়তো একজন হার্ট সার্জন। আমি এক নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক সুন্দর দেখতে। ছেলেটার কথা শুনে মনে হয় আমাকে চেনে। কি জানি মা, আমি জানি না, এমনকি আমি তো দেখিও নি কাউকে তোমার রুমে। হ্যাঁ, তখন তুই ছিলি না, নার্স ছিল। আম্মু একটু বসো, আমি তোমার একটা ঔষধ নিয়ে আসি। একটু পর আব্বুও চলে আসবে, ভাইয়া ভাবি আর আব্বুকে আনতে গেছে। আচ্ছা। আজকে সব শিডিউল ফিনিশ করে সাদি 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে বের হলো। প্রায় পৌঁছেই গেছে। এর মধ্যে সুমুও কেবিন থেকে বের হবে আর সাদি কেবিনে ঢুকবে। ব্যাস হয়ে গেল এক ছোটখাটো সংঘর্ষ, যার দরুন সুমু পড়ল সাদির উপরে। সুমু তৎক্ষণাৎ উঠে পড়ল আর সাদিকে দুঃখিত বলল, যদি ওর চেনা নয়। আর সাদি তো এখনো নিচে পড়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল সাদির উদ্দেশ্যে। সাদিও সুমুর হাত ধরে উঠে পড়ল। এর মধ্যেই পাশে থেকে একজন নার্স বেশ উত্তেজনা নিয়ে বলে উঠল, ধ্যাত, কই ভাবলাম অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর হাওয়া থেকে গান বাজবে, কি থেকে কি হলো। নার্সের কথা সাদি আর সুমু দুজনের কানেই স্পষ্ট গেল। সুমু বেশ ছাচালো কণ্ঠে বলল, এটাকে কি আপনার স্টার জলসার সিরিয়াল মনে হয়, যে আধা ঘন্টা ধরে তাকাইয়া থাকবে আর হাওয়া থেকে গান আসবে? নার্স সুমুর কথা শুনে অতি দ্রুত স্থান ত্যাগ করল। সাদি বেশ মজা পেয়েছে সুমুর জবাবে, তাই তখন থেকে তার মুখে হাসি লেগেই আছে। সুমু একটা হাত ছেড়ে আবার সাদিকে সরি বলল আর একটু সম্মানও দিল, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানের একজন ডক্টর। সাদি মাথা হেলিয়ে সম্মতি দিল আর সুমু চলে গেল বাইরে। সাদি একজন ডক্টর, তাই যতই সে একটা মেয়েকে পছন্দ করুক না কেন, তার জন্য নিজের কর্মস্থলে বেহায়া আচরণ করার কোনো মানে হয় না। তার বেশি কথা বাড়ায়নি। রাতে বাসায় ফিরে কেবল ফ্রেশ হয়ে বেডে বসলো সাদি। ল্যাপটপটা অন করতেই ল্যাপটপ জানালো তার পাসওয়ার্ড চাই। সাদিও মুস্কি হেসে পাসওয়ার্ড ইন করলো। ব্যাপারটা সাদির দারুণ লাগে। কেউ যদি বিনা অনুমতিতে কারো ল্যাপটপ ইন করতে চায়, তবে এই জিনিসটাই প্রথম তাকে বিব্রত করবে। তাই বলে যেন তেন পাসওয়ার্ড দিলে চলবে না। অবশ্যই শক্তপোক্ত দেখে পাসওয়ার্ড দিতে হবে। আবার এমন না হয় পাসওয়ার্ড দিতে গিয়ে নিজেই ভুলে গেলাম। হা হা হা। সাদি বসে বসে কাজ করছিলাম, এমন সময় আবারও তার সেই লম্বা বেনুনিওয়ালি মেয়েটার কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি আজব, সাদিয়া নিজের প্রতি বিরক্ত হচ্ছে। মনে হচ্ছে তার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে আছে, যা বেশ বিরক্ত করছে সাদিকে। ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়িয়ে এক হাত কোমরে আর এক হাত মাথার পেছনে রেখে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই মেয়েটার কথা মাথা থেকে যাচ্ছে না। কি সুন্দর তার ভুরু কুচকানো, কত সুন্দর তার ওই লম্বা বেনুনি। 1 মিনিট, ভুরু কুচকানো সুন্দর হতে পারে? সাদির এবার নিজেকে সত্যিই পাগল মনে হচ্ছে। এবার নিজে হার্টের ডাক্তার হয়ে না, আবার তাকে পাগলের ডাক্তারের কাছে যাওয়া লাগে। হঠাৎ দরজায় নক পড়ায় সাদির ঘোর কাটল। আগন্তুককে ভেতরে আসার অনুমতি দিয়ে সে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। সাদি নিজের মাকে দেখে একটু মুচকি হাসল। তার মাও একটু মুচকি হেসে ছেলের দিকে এগিয়ে এসে তার হাতে থাকা কফির মগটা এগিয়ে দিল। সাদি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে কি করে বুঝলো যে এখন সাদির একটা কড়া করে কফির প্রয়োজন ছিল? হয়তো একেই বলে মায়ের মন। আম্মু, তুমি কি করে বুঝলে যে আমার এখন কফিটা প্রয়োজন? প্রথমত আমি তোর মা,
তাই হয়তো তোর অস্থিরতা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত, নিচ থেকে দেখলাম তোর রুমের পর্দায় তোর পায়চারির দৃশ্য, তাই কফিটা নিয়ে এলাম। এবার আমাকে বলা যাবে কি কেন এই অস্থিরতা? সাদি মায়ের পাশে বসে তার কাজ জড়িয়ে ধরল, কফিতে চুমুক দিয়ে বলল, আম্মু, কেন যেন আজ নিজের মাইন্ডকে আমি কন্ট্রোল করতে পারছি না। মানে কি হয়েছে সবটা খুলে বল। আসলে আজ রাউন্ডে গিয়ে এক লম্বা বেনুনি ওয়ালিকে দেখে থমকে গিয়েছিলাম। আবার ভাগ্যবশত অন্য সময় তার সাথেই ধাক্কা খেয়েছি। মেয়েটা খুব ভদ্র বলে মনে হলো। ছোট ছোট বিষয়ে ধন্যবাদ আর দুঃখিত বলায় তাকে আরো বেশি স্নিগ্ধ করে তোলে। আর তার ঝাঁঝালো কণ্ঠের সেই ধ্বনি, আম্মু কি যে বলবো, এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদি তাকিয়ে দেখে তার মা মিটমিট করে হাসছে। তা দেখে সাদি একটু ভ্রু কুচকাল, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। সাদির মা হেসে উত্তর দিল, হয়নি, হবে। কি হবে? আমার ছেলের প্রেম। সাদি ধ্যাত বলে উঠে গেল। তুমিও না? স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন ভার্সিটি লাইফও ফেলে এসেছি, এখন পড়বো প্রেমে? দ্যাটস নট পসিবল আম্মু। পসিবল মাই ডিয়ার সান। প্রেম কাউকে ইনভাইটেশন দিয়ে আসে না, এটা একটা অনুভূতি যা সবাই ভোগ করতে পারে না। আর না ভালোবাসতে কাউকে পারমিশন দিতে হয়, জাস্ট হয়ে যায়। বলেই সাদির মা রুম ত্যাগ করলেন, আর সাদি বসলো ভাবতে। সাদি বসে বসে তার মায়ের কথা ভাবছে, আসলেই কেমন কিছু হয়? অত মেয়েটার নামও জানে না। যদি মেয়েটাকে আর খুঁজেই না পায়, তবে কি সাদির প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আজ সকাল সকালেই সাদি হসপিটালে এসে গেছে, একটা সার্জারি আছে। তার সাথে যে সহ ডক্টর থাকবে তাদের নিয়ে একটা মিটিং করলো প্রথমে। মিটিং শেষে অপারেশন থিয়েটার রেডি করতে বলে সাদি নিজের কেবিনে এলো। সুমো মায়ের পাশেই ছিল। তখনই তার মায়ের আবার বুকে ব্যথা ওঠে। সুমো উঠে গিয়ে ডক্টরকে ডাকতে চায়, কিন্তু সুমোর মা যেই ডক্টরের আন্ডার আছে সে অলরেডি একটা সার্জারি করার জন্য ওটিতে চলে গেছে। এখন তার সাথে যোগাযোগ সম্ভব নয়। তাই সুমো রাকিবকে ফোন দেয়। ভাইয়া, আম্মুর তো আবার ব্যথা শুরু হয়েছে, আর এদিকে ডক্টর সার্জারিতে ব্যস্ত। আমি কি করব? আর তোর আসতে অনেক দেরি হবে। তুই এক কাজ কর, ডাক্তার সাইমন সাদি এর কাছে গিয়ে বল, ও আমার এক জুনিয়র ভাই, আর ও নিজেও একজন হার্ট সার্জন। দেরি করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা। ফোনটা কেটে রিসেপশনের দিকে দৌড় দিল সুমো। রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞেস করে সাদির কেবিনের উদ্দেশ্যে ছুটে যায়। সাদির কেবিনে নক করতেই সাদি ল্যাপটপে চোখ রেখে আগন্তুককে ভেতরে আসতে বলে। সুমো পারমিশন পেয়েই হুট করে ঢুকে পড়ে কেবিনে। আর কেবিনে ঢুকতেই পাশে রাখা এক টেবিলের সাথে খেলো ধাক্কা, যার দরুন পায়ের একটা নখ উল্টে অনেক রক্ত বের হচ্ছে। কিন্তু তাতে সুমোর কোনো ভাবাবেগ নেই। সে সাদির টেবিলের কাছে এসে বেশ হাঁপিয়ে বলতে লাগলো, আপনি ডক্টর সাইমন সাদি, রাইট? ইয়েস, আই অ্যাম। আসলে ডক্টর রাকিবুল ইসলাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি ওনার ছোট বোন। সাদি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কিভাবে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার আম্মু আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই যদি একটু এসে দেখতেন। ডক্টর হাসিব কোনো এক সার্জারিতে আটকে গেছেন। সাদি কাউকে ফোন করে কিছু একটা বলল, যা সুমুর বোধগম্য হলো না। তারপর সাদি বলল, চলুন। সুমু সাদিকে নিয়ে তার মায়ের কেবিনে গেল, আর সাদি সুমুর মাকে কিছু তাৎক্ষণিক চিকিৎসা দিল। সুমুর মা ঘুমিয়ে আছে। এটা দেখে সুমু একটু নিশ্চিন্ত হলো। সে সাদির দিকে ফিরে একটা ধন্যবাদ দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎই আম্মু এমন অসুস্থ হয়ে পড়ায় মাথা কাজ করছিল না। ভাইয়াকে ফোন দেওয়ায় সে বলল আপনার কথা, তাই কিছু না ভেবেই আপনার কাছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। না না, ঠিক আছে, এটা আমার কর্তব্য ছিল। আমি ডক্টর হাসিবকে মেসেজ করে দিয়েছি, উনি ওটি থেকে ফিরে এখানেই প্রথমে আসবেন। টেনশন করবেন না। জি জি। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। মায়ের প্রতি ওভার পজিটিভনেসটাই মুগ্ধ করেছে সাদিকে। সাদি নার্সকে উদ্দেশ্য করে বলে, প্লিজ ওনার পায়ে একটু ড্রেসিং করিয়ে দিন, অনেকটা রক্ত পড়ে গেছে। সুমুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে সার্জারির উদ্দেশ্যে। সুমু অবাক হয়ে সাদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সারাদিনেই সাদির মন খুব ভালো ছিল। প্রথমত সে তার স্বপ্নকন্যার দেখা পেয়েছে, আর তার সার্জারিও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবে।
গাড়ির কাছে পৌঁছাতেই দেখে একটা মেয়ে টঙের ফাঁকা বেঞ্চে বসে চা খাচ্ছে। মেয়েটাকে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। এ যে তার স্বপ্নকন্যা। একটা মেয়ে হয়, পাশে একটা লোক বাজে কথা বলছে, কিন্তু মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না কোনো কথা তার কানে ঢুকছে। সে এক মনে চা খাচ্ছে। তৎক্ষণাৎ মেয়েটি আরেক কাপ ফুটান্ত গরম চা অর্ডার করলো। তা দেখে পাশের লোকটা যেন পেয়ে বসলো। ভাবছে মেয়েটাকে আর একটু সময় বিরক্ত করা যাবে, যেহেতু আরেক কাপ চা অর্ডার করেছে। লোকটার বাজে কথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তা শুনে সাদির মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। এর মধ্যে একটা ছোকরা টাইপের ছেলে এসে অতিরিক্ত গরম চাটাকে মেয়েটাকে ধরিয়ে দিল। মেয়েটা চায়ে একটা চুমুক দিতেই লোকটা ফাঁকা বেঞ্চটায় মেয়েটার পাশে বসে পড়ে। সাদি একটু এগিয়ে যায় লোকটাকে ধোলাই করার জন্য, কিন্তু তার আগেই লোকটা মাগো বলে এক চিৎকার দেয়। আর পাশের মেয়েটা চিৎকার শুনে বাঁকা হাসি দেয়। আশেপাশে সবাই মোটামুটি হাসাহাসি শুরু করেছে। টঙে বসা মহিলাটি বলে উঠল, আর করবি ছেঁচড়ামি, দিল তো অফায় তোর পাশাটা পুইরা। বলেই আবার হাসা শুরু করলো। সাদি অবাক হয়ে গেছে সুমুর কাহিনী দেখে। একটা মায়ে এত ফাস্ট কি করে হয়? আসলে তখন লোকটা বসার ঠিক 1 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে সুমু ওই অতিরিক্ত গরম চাটা বেঞ্চের অপর পাশে ঢেলে দেয়, যার দরুন সবটুকু চাই লোকটার পেছনে লেগেছে। বেঞ্চটা লোহার হওয়ায় তাড়াতাড়ি গরম হয়ে গেছিল। আর লোকটার পিছন না পড়লেও মারাত্মক ছ্যাঁকা লেগেছে। 2-3 দিন উপর হয়ে শুয়ে থাকতে হবে। সাদি এখনো হা করে আছে। সুমো দোকানিকে টাকা পরিশোধ করে একটু মুস্কি হেসে এগিয়ে এলো সাদির কাছে। এগিয়ে এসে সাদিকে বলল, সব ক্ষেত্রে মাথা গরম করতে হয় না ডক্টর সাহেব, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি আমাকে কিভাবে নোটিস করলেন? আসলে সবাই বলে মেয়েদের সিক্সথ সেন্স ভালো, আর আমার ভাইয়া বলে আমার সিক্সথ সেন্স একটু বেশি শার্প। আসি। বলে একটা মুস্কি হাসি দিয়ে সুমু হসপিটালের ভিতরে চলে গেল। আর সাদি মুখটা হা করে দাঁড়িয়ে আছে। এই পিচ্চি একটা মেয়ের এত অ্যাটিটিউড! সাদি নিজেও হেসে দিল। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ছেলেকে এরকম হাসতে হাসতে গেট থেকে ঢুকতে দেখে সোফায় বসে চা পানরত সাদির মা বেশ অবাক হলেন। তার পরক্ষণে সে নিজেও একটু হেসে দিলেন। এবার সে নিজেও শিওর যে তার একমাত্র পুত্র প্রেমে পড়ে তার অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। তবুও ফোরন কেটে বলে উঠল, আজ আমার ছেলের ঠোঁট থেকে তো হাসিই সরছে না, ব্যাপার কি? হুম। সাদি মায়ের কথা শুনে হেসে দিল। সোফায় বসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাদির মাও তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। মা, আজ ওই মেয়েটার সাথে সকাল সকাল দেখা হয়েছে, আর বাসায় ফেরার আগেও মেয়েটাকে দেখেছি। তাই নাকি? হুম। তারপর সাদি একে একে তার মাকে সব বলল, কিভাবে সুমু তার বুদ্ধি খাটিয়ে নিজের আত্মরক্ষা করেছে। সাদির মাও বেশ খুশি হয়েছে সুমুর আচরণের কথা শুনে। হঠাৎ এক কর্কশ আওয়াজে সাদি তৎক্ষণাৎ মায়ের কোল থেকে উঠে একটা ঢোক গিলল। সাদি দরজার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে মায়ের কোল থেকে উঠে পড়ল। সাদির মাও আগন্তুক ব্যক্তিকে দেখে মুস্কি হাসি দিল। সাদির বাচ্চা। মামনির কোলে সায়মা তার 3 বছরের মেয়েকে দিয়ে সাদিকে তাড়া করতে শুরু করলো। তোকে আমি কতবার করে মনে করিয়ে দিয়েছি যে ঠিক 5টার সময় যেন তোকে এয়ারপোর্টে পাই, কিন্তু তুই আসিসনি। কই ছিলি তুই? আরে আমি ভুলে গেছিলাম, আর তোর সাথে তো এহসান ভাই আছেই, এমন করিস কেন? ও তাই না, এখন তোর দুলাভাই আছে। নিজে যে আস্তে আস্তে ভোলাকার হচ্ছে তার কোনো খেয়াল নাই, ফাজিল কোথাকার। সায়মা হয়রান হয়ে সোফায় ধপ করে বসে পড়ল। আর সাদিও বসে পড়ে। সাদি বসতেই তার পিঠে এক ধুম করে থাপ্পড় বসিয়ে দেয় তার বড় বোন সায়মা। সাদি মায়ের কোল থেকে ভাগ্নিকে নিয়ে তার সাথে আদর মাখা কথা বলতে থাকে। আমার আহানা পাখি মামাকে ভুলে গেছে। আহানা মাথা নাড়িয়ে না বলল, মামাকে কেন বলবো, তুমি তো ব্যর্থ। ছোট আহানার কথা শুনে সবাই হেসে দিল। তারপর মামনি সায়মাকে উদ্দেশ্য করে বলল, তোর ভাইয়ের তো এখন আর এইসব কাজে মন বসবে না, সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। মানে অন্য চিন্তা মানে কি? কোনো এক মেয়েকে তার মনে ধরেছে, তাও মারাত্মকভাবে। সায়মা এবার বুঝতে পারলো আসল কাহিনী। এবার সে তার ভাইয়ের দিকে ফিরে বলতে লাগলো, ভাই মেয়েটা কেমন রে? তোমরা কিন্তু এখন বাড়াবাড়ি করছো। মোটেও বাড়াবাড়ি না, জীবনে এই প্রথম কোনো মেয়ে আমার ভাইয়ের মনে ঢুকতে পেরেছে, তার মানে অবশ্যই সে স্পেশাল।
আসলেই সে স্পেশাল। সাইমার মামুনি সাদির দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে হেসে উপরে চলে যায়। সুমুর মাকে কালকে ছেড়ে দেওয়া হবে, কারণ তার টেস্টের রেজাল্ট অনেক ভালো। যতটুকু সমস্যা আছে তা ওষুধ দ্বারা কাটানো সম্ভব। মায়ের পাশে বসে আছে সুমু। এই কয়দিন তার উপর অনেক ধকল গেছে। তার উপর বেচারির প্রেশার লো। বেডে মাথা দিয়ে হেলান দিয়েছিল সুমু। তার মা ঘুম থেকে উঠে মেয়েকে এমনভাবে দেখে একটু কষ্ট পেল। যতই হোক, এবার সে এক বড় মেয়ের মতোই তাকে আগলে রেখেছে। মুস্কি হেসে মেয়ের মাথায় হাত রাখল। হঠাৎ কারো স্পর্শ পেয়ে সুমু জেগে গেল। মাথা তুলে মাকে দেখে ম্লান হাসল। কিছু লাগবে আম্মু? না, রাতে তুই খেয়েছিস? এই রে, ভুলে গেছি, পরে খেয়ে নিব না, তুমি টেনশন করো না। তুই যে পরে কি খাবি তা আমার জানা আছে। এখনই খা, নয়তো অসুখ হয়ে পড়বি। সাদি ফ্রেশ হয়ে নিচে গেল সবার সাথে বসে ডিনার করার উদ্দেশ্যে। পিচ্ছি আহানা মামাকে দেখা মাত্র দৌড়ে এসে সাদির কোলে উঠল। এহসান ভাই কই, এখনো পৌঁছায়নি? হ্যাঁ, বাসায় আসছে, ফ্রেশ হচ্ছে, কি যেন কাজে গিয়েছিল। এহসান সাহেব এলে সবাই মিলে ডিনার করে নেয়। খেতে খেতে সাইমা বলে, আচ্ছা, ট্যুর থেকে কবে ফিরবে? কালকেই যখন শুনেছি তার ছোট্ট বউ এসেছে, তখনই ট্রেনে উঠে পড়েছে। আব্বু পারেও। হঠাৎ সাইমা খেয়াল করলো তারা যে এত কথা বলছে, কিন্তু তাতে সাদির কোনো মনোযোগ নেই। এমনকি মুস্কি মুস্কি হেসে অল্প অল্প খাবার খেচ্ছে। তা দেখে সাইমা নিজেও একটু হেসে দিল। তারপর মাকে ইশারা করে দেখালো। মামনিও সাদিকে দেখে হেসে দেয়। এই যে আমার ভাবনার রাজ্যের রাজপুত্র, খাওয়ার সময় তার চিন্তা বাদ দিয়ে আগে খাওয়াটা খান। আম্মু তুমিও না, কি বলো এগুলো? তোমরা যা ভাবছো এমন কিছুই না। এই অল্প সময়ে কেউ কিভাবে প্রেমে পড়তে পারে? সম্ভব ভাই, প্রেম কখনো বলে কয়ে আসে না। তবে মিথ্যা বলবো না, আই ফিল ফর হার। যা, তাহলে তোর 28 বছরের কাউকে মনে ধরলো। সাদি বোনের কথা শুনে মুস্কি হাসলো। এখন তাড়াতাড়ি মেয়ের বাড়ির ঠিকানা বল, আমরা সবাই প্রস্তাব নিয়ে যাই। আয় হায়, তোমরা এত দূর চলে গেছো? আমি এখনো শিওর না। আর আমার মনে হয় এটা জাস্ট ভালো লাগা, অন্য কিছু না। সবার সামনে বলল। সাদি মনে মনে ঠিকই বুঝতে পারছে যে সুমুর সাথে তার কোনো না কোনো সংযোগ তো আছেই। পরদিন সকালেই সুমুর মাকে ডিসচার্জ করা হয়। রাকিব এসে তাদের নিয়ে যায়। আজকে সাদি একটু দেরি করেই হসপিটালে পৌঁছায়। নিজের কেবিনে বসে আজকে সব শিডিউল দেখতে থাকে। এর মধ্যে সুমুর চেহারাটা সাদির মাথায় আবার সাড়া দিয়ে ওঠে। এখন কোনো কাজেই তার মন বসছে না। আজ সকাল থেকে একবারও সুমুর সাথে দেখা হয়নি। তেল ফাইল ঠেলে সাদি বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য 304 নম্বর কেবিন। কেবিনের কাছে এসে দেখে এখানে কেউ নেই। আয়ারা কেবিনটা পরিষ্কার করছে। সাদি একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করে, এই রুমের পেশেন্ট কোথায়? তাকে আজ সকালে ডিসচার্জ করা হয়েছে, তাই চলে গেছে। ও ওকে। সাদির কেন যেন মনটা খুব খারাপই করছিল। কেন তা সে জানে না। অন্য একটা মেয়ের জন্য তার কেন খারাপ লাগছে তা ভেবেই সাদি বিরক্ত। তার এই 28 বছরের জীবনে এমন অনুভূতি প্রথম হচ্ছে। অনেক মেয়ের প্রপোজ পেয়েছে সে, কিন্তু মনে ধরার মতো কাউকে সুযোগই দেয়নি। কিন্তু আজ কেন এমন লাগছে তার? না, এই মেয়ের ব্যাপারে আর ভাবতে চায় না সে। তাও আবার মেয়েটা যখন তারই সিনিয়রের বোন। একটা দীর্ঘশ্বাস ফেলে সাদি আবার নিজের কাছে মন দিল। কিছুতেই মন থেকে ওই মেয়েটাকে বের করতে পারছে না। তাই ঠিক করলো নিজেকে নিজের মধ্যে ব্যস্ত রাখবে। তাতেই হয়তো মেয়েটার চিন্তা মাথা থেকে বের হবে। তবে থেকেই শুরু হলো সাদির ব্যস্ততা। এদিকে সুমুও তার স্টাডি নিয়ে সম্পূর্ণ সচেতন। ও তো বেচারি জানেও না যে তার কেউ তার নিজের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। সুমু নিজেও জানে না কেউ তাকে নিয়ে এতই বিভোর যে তাকে ভোলার জন্য ব্যস্ততাকে বেছে নিয়েছে। কি হবে এদের ভবিষ্যৎ? সাদি আর সুমুর কি আবার দেখা হবে, নাকি দুজন দুই প্রান্তে হারিয়ে যাবে? ব্যস্ততার মাঝেই কেটে গেছে 3 মাস। সাদি এখন খুবই ব্যস্ত থাকে। মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতে ফিরতে এত দেরি হয় যে ডিনারও করা হয় না। সাদির মা অনেকবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটাকে ভালোবাসলে যেন তাকে জানায়, কিন্তু না, এই ছেলেকে নিয়ে পারা যাবে না। সে এখনো কনফিউশনে আছে। তুই কনফিউশনে আছিস, তাতেই 3 মাসে তোর এই অবস্থা।
না জানি নিজের ভালোবাসা বুঝতে পারলে কি করবি? আমি ওকে ভুলে যেতে চাই আম্মু। ও জাস্ট আমার ক্রাশ, আর কিছু না। সাদি, কি বলছিস? দেখ, নিজের ভালোটা বুঝতে শিখ। আমি বুঝতে পারছি না, এই 3 মাসে না ওর সাথে আমার দেখা হয়েছে, আর না কোনো কথা হয়েছে। এমনকি ও কোথায়, কেমন অবস্থায় আছে তাও জানি না আমি। আসলে আমি তো কখনো জানতেই চাইনি। তারপরও কেন ও মাথা থেকে বের হচ্ছে না? তাহলে তো একটা রাস্তা খোলাই আছে। কে? বিয়ে কর। আম্মু তুমি ঠিক আছো? এখন কিসের বিয়ে করব? আমি ঠিকই আছি। তোর যে বয়স হয়েছে, ভুলে গেছিস? একে তো ডাক্তারি পড়তে পড়তে এত সময় লাগলো, আর এখন কোনো বাহানা চলবে না। আম্মু কেন বুঝো না? আমি আর কিছুই শুনতে চাই না। আরো পরে বিয়ে করলে বাচ্চা নিবি কবে? বুড়ো বয়সে? আম্মু মামনি সাদির আর কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে সাদি হাসপাতালে পৌঁছাতেই তার কাছে একটা অ্যাপয়েন্ট লেটার এসেছে। আসলে সাদি যে মেডিকেল কলেজে পড়েছে সেখানে টপ স্টুডেন্টদের প্রফেসর হিসেবে রাখা হয়। সাদি যদিও চাইতো এমন কিছু, কিন্তু এখন সে নিজেই অনেক ব্যস্ত। প্রফেসর হিসেবে জয়েন করলে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বে, কেননা প্রফেসররা খুব কষ্টের সময় বের করে, তারপর ক্লাস নেয়। সাদির কলেজ ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেই সূত্রে তাকে সেখানে জয়েন করতে হবে। সাদি লেটারটা চেক করছিল, তখনই সাদির সামনে ফোন এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর সাইমান সাদি। ইয়েস, স্পিকিং। চিনতে পেরেছো? জি স্যার। লেটার পেয়েছো? ইয়েস স্যার, বাট স্যার আমি তো... কোনো কথা শুনবো না সাদি। তুমি ছিলে তোমাদের ব্যাচের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, তাই সবকিছু বিবেচনা করেই বলেছি ইউ শুড বি এ প্রফেসর। বাট স্যার... এই আবদারটা রাখতে হবে। প্লিজ আমাদের কলেজে জয়েন করো। লেটার বলে দিয়েছি জয়েনিং ডেট। ওকে স্যার। ফোনটা কেটে সাদি আবারও কিছুক্ষণ লেটারটার দিকে তাকিয়ে ছিল। মুখে বললে কি হবে, সাদি নিজেও খুব খুশি হয়েছে। আবার সে তার ক্যাম্পাসে যেতে পারবে, কিন্তু এবার প্রাক্তন স্টুডেন্ট হয়ে নয়, সেখানে শিক্ষক হয়ে যাবে সে। সপ্তাহখানেক পর সাদির জয়েনিং ডেট, তাই তাড়াহুড়োর মধ্যেই সব ব্যবস্থা করা হচ্ছে। সাদির পরিবারের কেউ মানাও করেনি, কিন্তু মামনির মনটা একটু খারাপ। যতই হোক, একটা মাত্র ছেলে তার। আগে তো ময়মনসিংহে পড়াশোনার জন্য এত বছর ছিল, এখন আবার সেখানেই পড়াতে যাবে। সাদির মাও সেখানে ছেলের সাথে যেতে চাইছিল, কিন্তু তার স্বামী মহেদও একা একা থাকতে পারবে না বিধায় সেও যেতে পারছে না। সাদির বাবা একজন বিজনেসম্যান, তাই চাইলেও সব ছেড়ে সেও যেতে পারবে না। অবশেষে যাওয়ার দিন চলে এলো। যদিও ময়মনসিংহ ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু ময়মনসিংহের ট্রেনের পরিস্থিতি থাকে খুবই বাজে, তাই সাদি বাসে যাওয়ার পরিকল্পনা করলো। সকাল 9:20 বাস। সবার থেকে বিদায় নিয়ে সাদি বাসে উঠে পড়ল। 9:20 গাড়ি, কিন্তু সাদির একটু লেট হয়ে গিয়েছিল। আসতে আসতেই 9:25 বেজে গিয়েছিল। কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 9টার গাড়িও ছাড়তে ছাড়তে 9:30 বাজে, তাই সাদিও ধীরে সুস্থে এসেছে। বাসে উঠিয়ে নিজের সিট খুঁজতেই দেখলো তার সিটে একটা মেয়ে বসা। মেয়েটার কানে ইয়ারফোন লাগে, জানালার বাইরে মুখ দিয়ে আছে, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। সাদি মেয়েটাকে কয়েকবার ডাকতে মেয়েটা ফিরতে ফিরতে বলল, যদি কিছু মনে না করেন তো। মেয়েটা ফিরতেই সাদিও চমকে গেল, আর মেয়েটার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ডক্টর সাহেব। সাদির কেন যেন সুমুকে দেখে এত খুশি হলো। হাতটা মুখে শক্ত করে চেপে অন্যদিকে ফিরে হেসে দিল, তারপর নিজেকে সামলে বলল, ওটা আমার সিট। সুমু একটু মাথা নিচু করে বলল, আসলে আমি জানালার পাশ ছাড়া বসতে পারি না, আর বাসে উঠে দেখি ওই সাইডে আমার সিট। অনেকজনকে বলেছিলাম সিটটা চেঞ্জ করতে, কিন্তু কেউই রাজি হয়নি, তাই আমার পাশের সিটটা খালি দেখে বসে পড়েছিলাম। ভার্টিগো আছে? অতটা না, খোলা বাতাসে থাকলে কিছু হয় না। আচ্ছা, তাহলে ওইখানেও বসো। অনেক অনেক ধন্যবাদ। সাদিও উত্তর দিয়ে সুমার পাশে বসে পড়ল। সুমা খেয়াল করলো সাদি 3 মাসে অনেকটা অগোছালো হয়ে গেছে, কিন্তু তবুও যেন তাকে অতিরিক্ত সুন্দর লাগছে। কোচা কোচা দাড়ি, এলোমেলো চুল, আর সুন্দর করে একটা সাদা শার্ট পরেছে, আর চোখে চিকন ফ্রেমের চশমা। তাকে যেন এই লুকে সবচেয়ে বেশি মানিয়েছে। সুমু খেয়াল করলো সাদি সিটে বসার পর থেকেই সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে, আর তার ঠোঁটে রয়েছে অস্বাভাবিক এক মুচকি হাসি, যেন কিছু অপ্রত্যাশিত কিছু পেয়েছে।
সুমো কিছুক্ষণ তাকিয়ে আবার সে কানে ইয়ারফোন দিয়ে জানালার বাইরে তাকালো। আর এদিকে সাদি চোখ বুজে ভাবছে। মুখে বললেও শুধু আমি জানি, এই 3 মাস আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, আর আজ অপ্রত্যাশিতভাবে তোমাকে পেয়ে গেলাম। ভাবতে মনটা নেচে উঠেছে। সুমোর ভাই সিনিয়র দেখে তাকে এতদিন সুমোর কথা জিজ্ঞাসা করেনি। যতই হোক সিনিয়র বলে কথা, আর তাছাড়া কি নিয়েই বা সুমোর কথা জিজ্ঞাসা করত। সাদি মনে মনে ভাবছে আর মুগ্ধ চোখে সুমোর দিকে তাকিয়ে আছে। এই 3 মাসে মেয়েটা অনেক শুকিয়ে গেছে, কিন্তু মানুষ শুকিয়ে গেলে নাকি তাকে দেখতে খুব বাজে লাগে। কিন্তু সাদির তেমন কিছু মনে হচ্ছে না, বরং সুমোকে সাদির কাছে আরো আকর্ষণীয় লাগছে। কি সুন্দর জানালার দিকে ফিরে চোখ বুজে একমনে গান শুনছে। হঠাৎ সাদির কথাই সুমো সাদির দিকে ফিরল। তুমি ময়মনসিংহের কোথায় যাচ্ছ? আমি তো ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ি, তাই সেই সূত্রে সেখানেই ঢাকায় ছুটিতে এসেছিলাম। সেকেন্ড ইয়ার প্রুফ শেষ তাই। সাদি এখনো ঘোর কাটাতে পারছে না, সে কি ঠিক শুনেছে? সুমো তারই ভার্সিটির স্টুডেন্ট। সাদি কিছু না বলে আবারও চোখ বন্ধ করে সিটে গায়ে লিয়ে দিল। সুমো বেচারি সাদির আচরণ বুঝতে না পারে সেও তার গান শোনাতে কনসেন্ট্রেট করলো।